স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে, সঙ্গে আছি আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে দায়িত্ব পাচ্ছে ঢাকার ২ সিটি কর্পোরেশন, মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত। দেশে করোনায় আরও ৩৭ মৃত্যু, নতুন রোগী ২৩০০, অর্থনীতি রক্ষায় আবারও প্রণোদনা ঘোষণার তাগিদ। ফুটবল জাদুকর মারাদোনাকে লাখো ভক্তের শেষ শ্রদ্ধা, আর্জেন্টিনায় ৩ দিনের শোক, সামিল পুরো বিশ্ব। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো খবর। রাজধানীর খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। জলাবদ্ধতা কাটাতে পানি নিষ্কাশনের দায়িত্ব ওয়াসার কাছ থেকে সরিয়ে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে এক সভা শেষে কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দায়িত্ব পেয়ে ঢাকাবাসীকে দুর্ভোগ মুক্তির প্রতিশ্রুতি দিয়েছেন ২ মেয়র। অল্প বৃষ্টিতেই পানি নিচে তলিয়ে যায় রাজধানীর রাজপথ থেকে অলিগলি। বর্ষায় এই দুর্ভোগ নগরবাসীর দৈনন্দিন রুটিন। এই সংকটে ওয়াসার ব্যর্থতার প্রসঙ্গ বারবারই এসেছে আলোচনায়। অবশেষে এ নিয়ে সভায় বসে স্থানীয় সরকার বিভাগ। পরে সব পক্ষের সঙ্গে আলোচনায় জলাবদ্ধতা নিরসনে ঢাকার সব খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে। আমি ব্যক্তিগতভাবে এই কাজটা ওয়াসায় করুক, আমি মনে করি এটা আমার কাছে এটাকে আমি খুব রিকমেন্ড করি না। ড্রেনেজ ব্যবস্থাপনা আসলে আমাদের সিটি কর্পোরেশনগুলো চাচ্ছেন যে ওনারা করবেন, তো এবং ওনারা ভালো করতে পারবেন। তো আমি মনে করি যে ওয়াসার থেকে ওনারা ভালো করতে পারারই কথা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ২ মেয়র। খাল পুনরুদ্ধার সহ এর নাব্যতা নিশ্চিত করে দুপারে সাইকেল লেন, ওয়াকওয়ে ও সবুজ বেষ্টনী করার পরিকল্পনার কথা জানান তারা। ২ নেতা নির্বাচিত করেছে, সেই ম্যান্ডেটের কারণে আমরা এই সাহস করেছি যে ঢাকাবাসীকে এই সমস্যা থেকে আমরা সমাধান দিব। যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতাকে নিরসন করার জন্য আজকে মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আমরা যে মিটিং করলাম, সিটির ২ মেয়র আমরা একমত পোষণ করেছি। এর প্রতিক্রিয়ায় ওয়াসার এমডি বলেন, এই দায়িত্ব থেকে অব্যাহতি কোনো ব্যর্থতা নয়। প্রশ্নই আসে না। যেই কাজ আমাদের না, সেই কাজটা আমরা করেছি। ধন্যবাদ দেন যে আমরা করেছি এটা, কারণ কাজটা ঢাকা ওয়াসার ছিল না। সভায় এই কাজে সিটি কর্পোরেশনের সক্ষমতা যাচাইয়ে মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠন করা হয়েছে ৮ সদস্যের টেকনিক্যাল কমিটি। তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে ১ মাসের মধ্যে। এরপরই হস্তান্তর প্রক্রিয়া যাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসব বিষয় নিয়ে কথা বলতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব। আমরা দেখতে পেলাম যে ওয়াসা থেকে দায়িত্ব সরিয়ে সিটি কর্পোরেশনকে দেয়া হয়েছে এই যে খাল সহ যে স্থাপনাগুলি, এইগুলি ওয়াসা যেসব কারণে ব্যর্থ হয়েছে, সিটি কর্পোরেশন কি সেই সব জায়গায় এই ব্যর্থতা থেকে উত্তীর্ণ হতে পারবে? প্রথমত সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘদিনের আমাদের এই দাবি মেনে নেওয়ার জন্য। আরেকটি জায়গা একটুখানি পরিষ্কার করা দরকার যে ড্রেনেজ ব্যবস্থা এবং জলাবদ্ধতা নিরসনের কাজ ওয়াসা একা করছিল না, একটা সিংহভাগ অংশ সিটি কর্পোরেশন গুলো করছিল। তার মানে শুধুমাত্র তাদের কাজ সার্বিকতা নির্ভর হলো, তাদের সম্প্রসারণ হলো পুরো সমন্বিতকরণের জায়গাটুকু। আমরা শুধু মনে করি এর সঙ্গে যুক্ত করা দরকার ওয়াসার কারিগরি দক্ষ জনবল এবং ওয়াসার অন্যান্য যে ইকুইপমেন্ট এবং ড্রয়িং এবং পরিকল্পনা, এগুলোকেও ডিস্ট্রিবিউট করে দিতে হবে। আর সেই সঙ্গে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এবং জেলা প্রশাসনকে সকল ধরনের সহযোগিতা করতে বাধ্য করার ব্যাপারটাও জরুরি। আমি শুধু রিকোয়েস্ট করব ২ সিটি কর্পোরেশনের মেয়রকে, তারা যেন অবশ্যই আদালতের আইন এবং নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে ৬৫টি খাল যেভাবে করে নদী কমিশন ইতিমধ্যে সিএস এবং আরএফএম অনুযায়ী চিহ্নিত করেছেন, সেগুলো উদ্ধার করায় প্রথম ব্রত হন। এবং অবশ্যই মনে রাখতে হবে সকলের সমন্বিত করার জন্যই তাদেরকে আমরা সকলে মিলে নির্বাচিত করেছি, কারণ তারা নির্বাচিত প্রতিনিধি, তাদের সাথে কাউন্সিলর রয়েছে। এটা যেন কাউন্সিল নির্ভর,
কাউন্সিলর নির্ভর আঞ্চলিক অংশ থেকে শুরু করে, অর্থাৎ গ্রাউন্ড থেকে, নিচের থেকে উপরের দিকে যায়, অর্থাৎ বটম আপ কনসেপ্টে এই পুরো কাজটা করা হয়। জনগণের সম্পৃক্ততা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমরা আশা করছি সিটি কর্পোরেশন হাতে যাওয়ার কারণে সেখানেও একটা গুরুত্বপূর্ণ প্যারাডাইম শিফট বা পরিবর্তন হবে। এবং এই সমস্ত কারণেই আমি মনে করি একটি সাধুবাদ জানানোর মতো একটি দৃঢ় পদক্ষেপ। শুধু প্রয়োজন এটি যেন ধারাবাহিকভাবে মাননীয় মন্ত্রী সহ সকলের নজরদারিতে থাকে এবং একটা পরিকল্পনা লেট ডাউন করা থাকে। ইউনুল হাবিব, শত শত কোটি টাকার প্রকল্প ওয়াসাও নিয়েছিল এই ড্রেনেজ ব্যবস্থাপনা ঠিক করতে, খালগুলো পুনরুদ্ধার করতে। সেই ক্ষেত্রে এখন এই কাজগুলো চলে যাবে যেহেতু সিটি কর্পোরেশনের, সেইখানে নজরদারি এবং এই টাকাটির যেন সদ্ব্যবহার হয়, যেই প্রকল্পগুলি নেওয়া হবে, সেই জন্য কি কি সুপারিশ রয়েছে আপনার? প্রথমত জনসম্পৃক্ততা নিশ্চিত করার জন্য তাদেরকে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্ল্যানটা জনগণকে বলতে হবে, যাতে জনগণ সম্পৃক্ত হয় এবং নিয়মিত পরিবীক্ষণে জনগণও অন্তত বলতে পারে যে আমার সমস্যার সমাধান হচ্ছে। মনে রাখতে হবে সমস্যার সমাধানের অন্যতম পাথেয় হলো উদ্ধার করাই শুধু না, উদ্ধারের পরবর্তী পর্যায়ে এর বন্দোবস্ত বা ব্যবস্থাপনা জনসম্পৃক্তভাবে নিশ্চিত করা। জনগণ যদি সেটা করতে হয় তাদেরকে অবশ্যই বর্জ্য ব্যবস্থাপনা, কঠিন এবং তরল, সেটাকেও একই সঙ্গে সূতিবদ্ধ করতে হবে। ওটাকে যূথবদ্ধ না করলে খাল উদ্ধার করে কোনো লাভ হবে না, কারণ বর্জ্য পড়বে ওইখানে, আমাদের পুঁতি গন্ধময় অবস্থা সৃষ্টি হবে, কারণ পয়ন আনা পড়বে ওইখানে। তার মানে ওয়াসাকে ছাড় দেওয়ার সুযোগ নাই। ওয়াসাকে একই সঙ্গে এই পয় নিষ্কাশন ব্যবস্থার যে মাস্টার প্ল্যান তারা করেছে 100%, সেটিকেও কার্যকর করার ক্ষেত্রে সজাগ রেখে পুরো একটা সমন্বিত কর্মধারা নিয়মিত পর্যবেক্ষণে ফেলতে হবে। শুধু তাই হয় আর জবাবদিহিতার জনগণের কাছে নিশ্চিত থাকে প্রতি বছর, তাহলে অবশ্যই একটা উত্তরণের জায়গা তো তৈরি হলোই। জনাব ইকবাল হাবিব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। যাচ্ছি পরের খবরে। দেশে করোনায় আরও 37 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 25 এবং নারী 12 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 6,524 জনের। 118টি ল্যাবে 24 ঘন্টায় 17,052 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,292 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.44%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,56,438 জনে। সুস্থ হয়েছেন আরও 2,274 জন। এ নিয়ে মোট সুস্থ 3,71,453 জন। আবার বিশ্বে একদিনে করোনায় সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড, মারা গেছে প্রায় 12,000 মানুষ। এ নিয়ে মোট মৃত 14,26,000 ছাড়ালো। নতুন আরও 5,85,000 করোনা রোগী শনাক্ত হয়েছে। বিশ্বে মোট আক্রান্ত 6,06,00,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের সব রাজ্যে বাড়ছে করোনা ভাইরাসের বিস্তার। যুক্তরাষ্ট্রে একদিনে 2,200 প্রাণহানি হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 1,72,000 রোগী। ক্যালিফোর্নিয়ায় দৈনিক শনাক্তের সর্বোচ্চ রেকর্ড হয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যে হাসপাতালে শয্যা সংকট দেখা দেবে বলে শঙ্কা জানিয়েছে লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ। জার্মানিতে মঙ্গলবার 416 জনের মৃত্যু হয়েছে। নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 21,000-এর দেহে। বিস্তার রুখতে লকডাউনের মেয়াদ ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত বাড়িয়েছে জার্মান সরকার। ইতালিতে একদিনে 722 জনের মৃত্যু হয়েছে। নতুন করে ভাইরাস মিলেছে 26,000-এর দেহে। পোল্যান্ডে বিধিনিষেধ আরোপের পরও ক্রমেই বাড়ছে করোনার বিস্তার। একদিনে দেশটিতে 416 জনের মৃত্যু ও 20,000 নতুন রোগী মিলেছে। এছাড়াও ফ্রান্সে 16,000, যুক্তরাজ্যে 18,000 নতুন আক্রান্ত মিলেছে। স্পেনে মিলেছে 8,000 রোগী। বিস্তার রুখতে বড়দিনের পারিবারিক অনুষ্ঠানে 6 জনের বেশি জনসমাগমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ক্রোয়েশিয়ায় গত 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক রোগী পাওয়া গেছে। দেশটির হাসপাতালগুলোতে রোগীর উপচে পড়া ভিড় সামাল দিতে অস্থায়ী তাঁবুতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও রাশিয়ায় 23,000 এবং সার্বিয়াতে পাওয়া গেছে 7,500 রোগী। বেলজিয়ামে করোনার বিস্তার রুখতে র্যাপিড টেস্টিং শুরুর ঘোষণা দিয়েছে সরকার। রোমানিয়ায় পাওয়া গেছে 10,000 রোগী। ইরানে মঙ্গলবার 13,000 রোগী শনাক্ত হয়েছে। সাউথ আফ্রিকায় করোনায় মৃতদের স্মরণে সব সরকারি অফিসে নভেম্বরের 29 তারিখ পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এদিকে চীনে করোনার ফের সংক্রমণ রুখতে হিমায়িত খাদ্য জীবাণুমুক্তকরণে জোর দেওয়া হচ্ছে। ভারতে গত 24 ঘন্টায় 500 প্রাণহানি এবং আরও
44,000 রোগী শনাক্ত হয়েছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘুরে দাঁড়ানো অর্থনীতি করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় আবার থেমে যেতে পারে বলে শঙ্কা বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির। এজন্য নীতি নির্ধারণে আরও সতর্ক হওয়ার পরামর্শ তার। তবে বিশ্লেষকরা বলছেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় নতুন করে প্রণোদনা ঘোষণা করতে হবে, আর তা বাস্তবায়নে প্রথম দফার অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। রাজধানীর ওসমানী মিলনায়তনে আজ অর্থ মন্ত্রণালয় আয়োজিত এক সংলাপে উঠে আসে এসব কথা। করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার ও জীবন জীবিকা রক্ষায় প্রায় ১.৫ লাখ কোটি টাকা প্রণোদনার ২১টি প্যাকেজ বাস্তবায়ন করছে সরকার, যার আওতায় দেয়া হচ্ছে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ, নগদ অর্থ ও খাদ্য সহায়তা। রপ্তানি, রেমিট্যান্স, রাজস্ব আয় সহ বেশ কিছু সূচক বিশ্লেষণ করে সরকার বলছে ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি। এজন্য সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা করছেন ব্যবসায়ী ও বিশ্লেষকেরা। তবে প্যাকেজের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। বিশ্লেষকেরা বলছেন, বড় ব্যবসায়ীরা সুবিধা পেলেও নারী ও ক্ষুদ্র উদ্যোক্তারা তেমন সহায়তা পাননি। আমি মনে করি ৩ বিষয়ে গুরুত্ব দিতে হবে: অর্থায়ন, ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণ। অর্থায়ন আমাদের তেমন সমস্যা হয়ে দাঁড়ায়নি, বাকি বিষয়গুলোতে নজর দিতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারাও প্রথম দফার করোনা প্যাকেজ বাস্তবায়নে নানা দুর্বলতার কথা স্বীকার করছেন। আমরা এখানে শুধু সরকারের সফলতা তুলে ধরতে আসিনি, আপনাদের পর্যবেক্ষণও জানতে এসেছে। এসব অভিজ্ঞতা আমরা অবশ্যই কাজে লাগাবো। তবে ঘুরে দাঁড়ানো অর্থনীতি করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় আবারও থেমে যাওয়ার শঙ্কা বাণিজ্যমন্ত্রীর। ঘুরে দাঁড়িয়েছিল সেটা আবার না, থেমে যায়, থমকে যায়। যার জন্য যেটা দেওয়া হয়েছিল সেটা পেব্যাকের ব্যাপারেও কথা এসছে। আবার যদি এই স্লো হয়ে যায় তাহলে সে পেব্যাক করাটাও কঠিন হবে, সময় বাড়াতে হবে হয়তো বা, এবং চিন্তা করতে হবে। আমার মুদ্রা কথা হলো যে ব্যাপারগুলো চিন্তা করার ব্যাপার রয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের ব্যাপারে সতর্ক হতে হবে। দক্ষ ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে প্রণোদনা প্যাকেজ সম্প্রসারণ করতে হবে। সরকারের বোঝাও কমিয়ে আনতে হবে। করোনার আর্থিক ক্ষতি মোকাবিলায় এগিয়ে এসেছে জাপান, বিশ্বব্যাংক সহ দাতা সংস্থাগুলো। বৈঠকে তাদের প্রতিনিধিরা জানান, এই সহযোগিতা অব্যাহত থাকবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে মাস্কের ব্যবহার নিশ্চিতে অভিযান চলছে জোরে সোরে। আজও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে র্যাব, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের 21টি ভ্রাম্যমাণ আদালত। মাস্ক ব্যবহার না করায় 100 থেকে 300 টাকা পর্যন্ত জরিমানা করা হয়। রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডি, রাস্তা থেকে পার্ক, সবখানেই মাস্ক পরতে অনীহা নগরবাসীর। অথচ গত 2 সপ্তাহ ধরেই করোনার রোগীর হিসাবটা বাড়াচ্ছে সংখ্যা। তারপরও সচেতনতার অভাব। আসলে নামায় চলাটা ভুল হয়েছে। এই 1 মিনিটের জন্য নামাইছিলাম, ক্ষণিকের জন্য। মাস্ক ব্যবহার করতেছি। প্রায় তো আমরা জাতি অভ্যস্ত না, যার কারণেই ওই কিছুক্ষণ দেই আবার কিছুক্ষণ দেই না। করোনা সংক্রমণ রোধে সিটি কর্পোরেশন থেকে নানা কার্যক্রম হাতে নিলেও তাতে কাঙ্ক্ষিত ফল মিলছে না। অনেকেই মাস্ক পরিধান করেন না, তো আমরা ঢাকা সিটি কর্পোরেশন থেকে 15 নম্বর ওয়ার্ডের থেকে উদ্যোগ নিয়েছি যে আমরা যে সকল ব্যক্তি মাস্ক পরবে না তাদেরকে মাস্ক আমরা পরিয়ে দেওয়ার জন্য মাঠে কাজ করছি। নগরবাসীকে সচেতন করতে এবার জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র্যাব ও সিটি কর্পোরেশন। এ সময় নিম্নবিত্তদের বিনামূল্যে মাস্ক দেওয়া হলেও ছাড় পাননি সচ্ছল ব্যক্তিরা। জরিমানা গুনতে হয় 100 থেকে 300 টাকা। তবে মাস্ক না পরার উদ্ভট সব যুক্তি দেখিয়েছেন কেউ কেউ। মেরাদিয়া বাজারে ওখানে ছাগল ভিডিও করতেছিলাম, হাতে মাস্কটা ছিল, মাস্কটা আমি তখন হাতে নিচ্ছি, আর ছাগল এই মাস্কটারে খেয়ে ফেলছে। স্যার ওই যে আমি বই ধরছি, তো বই ধরার ক্ষেত্রে আমি এটা রাখি পকেটে হালাইছি। আমি মাস্ক পরি সবসময়। বাইক চালানোর কারণে নিঃশ্বাসে সমস্যা হওয়ার কারণে আমার তো একটু নিঃশ্বাসে সমস্যা আছে, যার কারণে মাস্ক পরি নাই। দ্বিতীয় ধাপের করোনা মোকাবিলায় এমন অভিযান চালিয়ে যাবার কথা বলছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। বলছেন সচেতনতা বাড়াতেই জরিমানা। কয়েকটা র্যান্ডামলি আমি পরিবহন চেক করেছি, সেখানে মোর দ্যান 95%-এর কিন্তু মাস্ক পরিধান করছে, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে 100% লোক মাস্ক পরবে। কিছু মানুষ আসলে যাদের কাছে আমরা মাস্ক পেয়েছি কিন্তু তারা পকেটে রেখেছে হয়তো বা সঠিকভাবে ব্যবহারটি করছে না, তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি, অর্থদণ্ড করছি। আপাতত আরও হয়তো বা 2-1 দিন পর থেকে আমরা আরও একটু কঠোর হব। ভ্যাকসিন আসার আগ পর্যন্ত মাস্কই ভ্যাকসিনের বিকল্প হিসেবে কাজ করবে বলে মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
কোন দল বা পরিচয় কি দেখবেন না। ধর্ষক, নারী নির্যাতনকারী, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিসিএস আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশাসনের নবীন কর্মকর্তাদের এ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মক্ষেত্রে কাউকে অবহেলা না করে মানুষকে সম্মানের সাথে সেবা দেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ৩টি ব্যাচের আইন ও প্রশাসন কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ মাস প্রশিক্ষণ নেয়া ১১৬ নবীন ক্যাডারের মধ্যে শীর্ষ ৩ জনকে প্রধানমন্ত্রীর পক্ষে রেক্টরস অ্যাওয়ার্ড তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষকে ভালোবেসে তাদের জন্য কাজ করবেন, এই মনোভাব নিয়েই আপনারা আপনাদের কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করে সাফল্য অর্জন করুন। অপরাধী যে দলেরই হোক তাদের আইনের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্ষণ, তারপরে নারী নির্যাতন, কিশোর গ্যাং সৃষ্টি হলো, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, এর বিরুদ্ধে আপনাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে। সেখানে কারো মুখ চেয়ে না, যারাই অপরাধীকে অপরাধী হিসেবেই দেখবেন। সরকার প্রধান জানান, দেশ ডিজিটাল হওয়ায় করোনা পরিস্থিতিতেও দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত আছে। বিশ্ব অনেক ধনী দেশ, উন্নত দেশ, যেখানে তারা প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে আসলে মাইনাসে চলে গেছে, আমরা সেখানে 5.4% অর্জন করতে সক্ষম হয়েছি। যেটুকু ধরে রাখাটাও অত্যন্ত কঠিন একটা কাজ ছিল। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার প্রস্তুতি হিসেবে সরকারি কর্মকর্তা সহ সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদেরকে খুব সাবধানে চলতে হবে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্মের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা ঠেকানো যাবে না, প্রয়োজনে রাজপথে থেকে দাঁত ভাঙা জবাব দেয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, ধর্মকে পুঁজি করে যারা দেশের ঐতিহ্য, সার্বভৌমত্ব নিয়ে টালবাহানা করছে তারা ইসলামের শত্রু। বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিস্থাপনে বাধা দিলে রাজপথে থেকেই তা মোকাবিলা করবে ছাত্রলীগ। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে কিংবদন্তিদের ভাস্কর্য স্থাপনের নজির আছে দাবি করে ছাত্রলীগ নেতারা বলেন, উগ্র মৌলবাদীরাই বিএনপি জামায়াতের সঙ্গে জোট করে ভাস্কর্যের বিরোধিতা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। দুর্নীতির অভিযোগে নৌপরিবহন অধিদপ্তরের বরখাস্তকৃত প্রধান প্রকৌশলী এস.এম. নাজমুল হককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। স্ট্যাবলিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম এবং ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম প্রকল্পে দুর্নীতির অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। 2018 সালের 12 এপ্রিল রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্তোরাঁ থেকে ঘুষের 5 লাখ টাকা সহ নৌ পরিবহন অধিদপ্তরের তৎকালীন প্রধান প্রকৌশলী এস.এম. নাজমুল হককে হাতে নাতে গ্রেপ্তার করে দুদক। এর আগের বছর একই পদে থাকা ফখরুল ইসলামকেও ঘুষের 2 লাখ টাকা সহ নিজ কার্যালয় থেকে গ্রেপ্তার করে দুদক। জামিনে বেরিয়ে এসে নাজমুল হক স্ট্যাবলিশমেন্ট অফ গ্লোবাল ম্যারিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম এবং ইন্টিগ্রেটেড ম্যারিটাইম নেভিগেশন সিস্টেম প্রকল্পের পরিচালক হিসেবে যোগ দেন। এই প্রকল্পের কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে, যার সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে নাজমুল হকের বিরুদ্ধে। অভিযোগ অনুসন্ধানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। আজকে তাকে অন্য একটি অভিযোগের অনুসন্ধানের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। ঘুষের টাকা সহ একবার ধরা পড়া নাজমুল হকের বিরুদ্ধে আবারও দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ ওঠার কারণ খতিয়ে দেখবে বলে জানায় দুদক। দেখেছেন একই ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ঘটনা, বিভিন্ন অভিযোগ আছে, কিন্তু বিভিন্ন অনুসন্ধান আছে, এখানেও
দেখবেন এই 3টে মামলার মধ্যে হয়তো একই ব্যক্তির 2 জায়গায় নাম আছে। এদিকে সোনা চোরা কারবারি গোল্ডেন মনির ও তার স্ত্রী রওশন আক্তারের সম্পদের হিসেব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুদক। প্রদানের সময় ঋণ প্রদানের রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেয়াদ শেষে শিক্ষার্থীদের থাকা, এতিমখানা মার্কেটের টাকা ফান্ডে জমা না দিয়ে সরিয়ে ফেলা সহ নানা অনিয়মের অভিযোগ সলিমুল্লাহ এতিমখানায়। বলা হচ্ছে বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা লোপাট করেছে একটি চক্র। এই চক্রের 8 সদস্যকে পুলিশ আটক করায় মুখোমুখি হয়েছে 2 পক্ষ। এতে 1 মাসের জন্য বন্ধ করে দেয়া হয়েছে এর কার্যক্রম। আজিমপুরে 1909 সালে প্রতিষ্ঠিত হয় সলিমুল্লাহ এতিমখানা। 100 বছরেরও বেশি প্রাচীন এই প্রতিষ্ঠানটি চলছিল সরকারি ও ব্যক্তিগত অনুদানে। আছে নিজস্ব সম্পদও। গেটের পাশেই দোকান আছে 57টি। ভাড়ার সময় অগ্রিম নেওয়া হয়েছে 5 লাখ টাকা করে। তবে এটার বড় অংশই প্রতিষ্ঠানের ফান্ডে আসেনি। বছরের পর বছর জাল রসিদে ভাড়া তুলেছে কিছু কর্মচারী। এতিমখানার নিজস্ব তদন্তে জানা যায় এই কাজের পেছনে আছে একটি সংঘবদ্ধ চক্র, আর এর প্রধান এতিমখানার সাবেক ছাত্র হারুনুর রশিদ। তাদের বিরুদ্ধে দোকানিদেরও আছে নানা অভিযোগ। টাকা নিয়ে হেপর দিছে, কিন্তু ওই টাকা এতিমখানা ফান্ডে জমা হয় নাই। এ চক্রের সদস্যরা পড়াশোনা শেষেও থাকছেন হোস্টেলে। সম্প্রতি তাদের বের করে দিলে মুখোমুখি অবস্থা সৃষ্টি হয় কর্তৃপক্ষ ও তাদের অনুসারীদের মধ্যে। পরে সাবেক ছাত্র হারুন সহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। হয়েছে মামলাও। আমাদের ভাই বন্ধুদের ধরে নিছে, তারপর তাদের বিরুদ্ধে যে পরে মামলার নাম অভিযোগ নাম উঠছে, ঠিক আছে, এর আগে কোনো নাম ওঠে না। একজন প্লাম্বার মালিক, ঠিক আছে, তারপরে আপনার একজন পিয়ন, অফিস পিয়ন, ওনারা এসে কি করে আমাদেরকে হয়রানি করা। এই অবস্থায় বৃহস্পতিবার একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালায় কর্তৃপক্ষ। পরে পরিস্থিতি বিবেচনায় 1 মাসের জন্য বন্ধ করে দেয়া হয় এতিমখানা। কিছু অছাত্র এবং তাদের বাইরের কিছু সন্ত্রাসী ব্যক্তিদের সহযোগিতায় তারা এখানে প্রভাব বিস্তার করে আছে। তারা প্রশাসনকে জিম্মি করে রেখে কাজ করতে চায়। মাদকের বিষয়টা এটা একটা প্রতিষ্ঠান, আমরা কখনো আগে এই ধরনের অভিযোগ পাই নাই, এখন আমরা পেয়েছি। এটা বিষয়ে আমরা কার্যকরী পদক্ষেপ। এই এতিমখানায় যে পরিমাণ সম্পদ রয়েছে তার যদি সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়, তাহলে এখানকার শিক্ষার্থীদের মানসম্মত জীবন দেয়া কোনো বিষয়ই না বলছেন সংশ্লিষ্টরা। সেক্ষেত্রে সবার আগে এখানকার সকল কাজে স্বচ্ছতা আনা জরুরি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফ্রান্স থেকে চোরাই পথে গাজীপুরে এনে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ বেশ কিছু দেশে পাচার হয় সাপের বিষ। এমন একটি আন্তর্জাতিক চক্র বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। সাপের বিষ কেনাবেচা নিষিদ্ধ হলেও দেশে দীর্ঘদিন ধরে তৎপর এমন একাধিক চক্র। গাজীপুরে 6 কেজি সাপের বিষ সহ একটি চক্রের 2 জনকে গ্রেপ্তারের পর আজ রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে সিআইডি। সাপের বিষ কেনাবেচার আন্তর্জাতিক চক্র ঘাঁটি গেড়েছে গাজীপুরের বাসনে। এমন তথ্যে গত 17 সেপ্টেম্বর অভিযান চালিয়ে 3 জনকে সাপের বিষ সহ গ্রেপ্তার করে সিআইডি। বিদেশে অবাধে সাপের বিষ পাচারের বিষয়ে 1 মাস তদন্তের পর সামনে আসে চক্রের মূল হোতা মামুন তালুকদার ও তার সহযোগী মোহাম্মদ মামুনের নাম। বুধবার গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় এ 2 জনকে। উদ্ধার করা হয় 2টি লকার, যেখানে মেলে সুদৃশ্য কাচের কৌটায় সংরক্ষিত 6 কেজি সাপের বিষ। সিআইডি জানাচ্ছে গ্রেপ্তার 3 জন সহ চক্রটিতে কাজ করেছে 7 থেকে 8 জন। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ থেকে তাদের কাছে সাপের বিষের চাহিদা আসে। অগ্রিম অর্থও দেয়া হয় তাদের। পরবর্তীতে ফ্রান্স সহ বিভিন্ন দেশ থেকে এগুলো চোরাই পথে দেশে আনা হয়। পরে বড় অঙ্কের টাকায় পাচার করা হয় বিভিন্ন দেশে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু লেনদেন হয়। এটা অবশ্যই মার্কেট আছে এবং এটা বাংলাদেশের ভিতরে মার্কেট না। এখান থেকে কোনো না কোনোভাবে আসছে, আবার এখান থেকে এটা 1 হাত 2 হাত 3 হাত হওয়ার পরে কিন্তু এটা চলে যাচ্ছে বাইরে। চক্রটি এর আগেও এমন একাধিক চালান পাচার করেছে। গ্রেপ্তারকৃতরা বিষ পাচারকে পেশা হিসেবেই নিয়েছে বলেও জানাচ্ছে সিআইডি। খুব কম দিন বলা যাবে না, কারণ আমরা দেখেন একটা এমটি কেসও পেয়েছি, তার মানে এর আগে চালানো চলে গেছে।
আমরা ওই এমটি খালি যে লকার যেটা আছে ওটাও সিজ করেছি। সো প্রফেশনালি এই লাইনে তারা কাজ করে যাচ্ছে বেশ কিছুদিন যাবত। চক্রটির 2 থেকে 3 সদস্য এখনো পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে সিআইডি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর্জেন্টিনার সরকারি বাসভবন কাসা রোসাদায় রাখা হয়েছে ফুটবল জাদুকর দিয়েগো মারাদোনার মরদেহ। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন লাখো ভক্ত। উন্মাদনা নায়ককে শেষ বিদায় জানাতে ভক্তদের উপচে পড়া ভিড় কাসা রোসাদার বাইরে। বিশৃঙ্খল জনতাকে সামলাতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। এরই মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়েন মারাদোনা ভক্তরা। এদিকে বুয়েনোস আয়ার্সে মারাদোনার নিজ শহর ভিলা ফিররিওতেও ফুটবল ঈশ্বরকে শেষ শ্রদ্ধা জানাতে জমায়েত হয়েছে লাখো সমর্থক। নিজেদের ঘরের ছেলেকে শেষবারের মতো বরণ করে নিতে প্রস্তুত হয়ে রয়েছেন তারা। হার্ট অ্যাটাকে গতকাল ফুটবল কিংবদন্তি মারাদোনার আকস্মিক মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ছিল মাদকাসক্তির সমস্যাও। মস্তিষ্ক অস্ত্রোপচারের 2 সপ্তাহ পরই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আর্জেন্টিনিয়ান গ্রেট মহাতারকার মৃত্যুতে 3 দিনের শোক ঘোষণা করেছে আর্জেন্টিনা সরকার। আর্জেন্টিনা সরকার অ্যাসোসিয়েশনও শোক পালন করছে। ক্রীড়াঙ্গনের বাইরেও পুরো বিশ্ব এই শোকে সামিল। Abrieron el vallado, están entrando a Casa Rosa. Hay empujones, Fer está todo cortado. ফুটবল ঈশ্বর মারাদোনার মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা বিশ্ব। আর্জেন্টাইন মহাতারকার প্রয়াণে স্তব্ধ বিশ্ব ক্রীড়াঙ্গন। শুধু ফুটবল জগৎ নয়, মারাদোনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন প্রায় সব ক্রীড়া তারকায়। মারাদোনার সাথে স্বর্গে একসাথে ফুটবল খেলার ইচ্ছা জানিয়েছেন ব্রাজিল কিংবদন্তি পেলে। আর ফুটবল জাদুকরকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো। অবিশ্বাস্য, অকল্পনীয় এ এক অমোঘ সত্য। কোটি ফুটবল ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে দিয়েগো আর্মান্দো মারাদোনা কদিন আগেই 60তম জন্মদিন উদযাপন করেছিলেন। অসুস্থতা কাটিয়ে হাসপাতাল থেকে ফিরেছিলেন সুস্থ হয়ে। তবে সেই ফেরাটা দীর্ঘ হলো না ফুটবল ঈশ্বরের। সর্বকালের সেরা ফুটবলারের খেতাব নিয়ে মারাদোনার সাথে যার নাম নিয়ে আজীবন বিতর্ক করেছেন ভক্তরা, সেই পেলে কোনোভাবেই মেনে নিতে পারছেন না আর্জেন্টাইন বিস্ময়ের মৃত্যু। আবেগ আপ্লুত প্রতিক্রিয়ায় ব্রাজিল কিংবদন্তি বলছেন প্রিয় বন্ধুকে হারালেন তিনি। স্বর্গে গিয়ে আবারও দুজনে ফুটবল খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন পেলে। ফুটবল বিস্ময়ের বিদায়ে ব্যথিত বর্তমানকালের ফুটবল তারকারা। রোনালদো, রোনালদিনিওদের ভিডিও বার্তায় ফুটে উঠেছে আবেগ, ভালোবাসা। কালের 2 সেরা তারকা লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল কিংবদন্তির মৃত্যুতে ব্যথিত। মেসির চোখে মারাদোনা চিরন্তন, তার মৃত্যু নেই। আর রোনালদো মনে করেন মারাদোনাকে ভোলা যাবে না। যে ক্লাবে খেলে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন মারাদোনা, সেই নাপোলিতে আজ শোকের ছায়া নেমে এসেছে। আর কিংবদন্তির আরেক সাবেক ক্লাব বার্সেলোনা এক বার্তায় জানিয়েছে শান্তিতে ঘুমান দিয়েগো। শুধু ফুটবল জগৎ নয়, মারাদোনার মৃত্যুতে শোকাচ্ছন্ন অন্যান্য ক্রীড়া তারকারাও। সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, মাশরাফি, সাকিব, সাব্বির, তাসকিন সবার চোখেই অশ্রু। 60 বছরের এই জীবনে মারাদোনা শুধু দেহই ত্যাগ করলেন, কিন্তু তার অমরত্ব তো নিশ্চিত হয়েছে অনেক আগেই। ওপারে ভালো থাকবেন ফুটবল ঈশ্বর। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একাধিকবার মারাদোনার বাংলাদেশে আসার সম্ভাবনা জেগেছিল, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। দুবার তিনি বাংলাদেশের খুব কাছ দিয়ে ঘুরে গেছেন। 2008 আর 2017-তে দুবার এসেছিলেন কলকাতায়। এদেশে মারাদোনার পা না পড়লেও তিনিই ছিলেন বাংলাদেশিদের কাছে সবচেয়ে জনপ্রিয় ফুটবলার। মারাদোনা কখনো বাংলাদেশে আসেননি, কিন্তু তিনি এই ভূখণ্ডের জনপ্রিয়তম ফুটবলার। হালের মেসি, রোনালদো নিয়ে মাতামাতি থাকতে পারে, কিন্তু হৃদয় দিয়ে বাঙালি যদি কোনো ফুটবলারকে ভালোবেসে থাকে, সে আর কেউ নন, দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। এই যে আজ আর্জেন্টিনার এত সমর্থক, তার নেপথ্যে একজনই, সেই তিনিই হয়ে গেলেন অতীতকাল। ফুটবল হারালো এক পাগলাটে চরিত্র। মারাদোনা বাংলাদেশে না এলেও খুব কাছাকাছি ঘুরে গেছেন দুবার। 2008 আর 2017 সালে এসেছিলেন কলকাতায়। প্রথমবার যে ফুটবল ক্লিনিকের উদ্বোধন করেছিলেন, পরের বারও সেখানে গিয়ে সময় কাটান খুদে ফুটবলারদের সঙ্গে। কলকাতা থেকেই আসতে পারতেন লাল সবুজের দেশে। খবরও ছড়িয়েছিল, কিন্তু মারাদোনার আর আশা হয়নি। একইভাবে
সালে বাফুফেও ঘোষণা করেছিল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আসবেন মারাদোনা। বাংলাদেশের মানুষের আর দেখা হলো না সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে। এদেশের মানুষ যে মারাদোনাকে কতটা ভালোবাসে তার প্রমাণ ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মারাদোনা ছিলেন একান্ত আপনজন, যেন পাশের বাড়ির মানুষ। 60 বছর বয়সে তার বিদায় যেন কোনোভাবেই মেনে নেয়ার নয়। মেনে নিতে পারছেন না জাতীয় দলের ফুটবলাররাও। ম্যাচ খেলতে কাতার থাকা দলও জানিয়েছে শোক। কিছুদিন আগে আমাদের দেশের বাদল রায় উনি মারা গিয়েছেন, তো এখন সারা বিশ্বের কিংবদন্তি ফুটবলার, অনেক ফেমাস ফুটবলার ম্যারাডোনা মারা গেছেন। এটা ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি। ব্যক্তিগতভাবে আর্জেন্টিনার সাপোর্টার, তো আমি আসলে খুবই শোকাহত। এই ব্যাপারটা আমার জন্য মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে, কারণ আমি অনেক অনেক পছন্দ করতাম ডিয়েগো ম্যারাডোনার খেলা। আমি হয়তো ওরকম বয়স হয়নি, লাইভ দেখতে পারিনি, কিন্তু ইউটিউবে তার খেলা দেখেছি। লাখো ভক্তকে কাঁদিয়ে চলে গেলেন মারাদোনা। সবাই চলে যায়, যেতে দিতে হয়, কিন্তু রয়ে যায় স্মৃতি। মারাদোনা ফুটবলকে দিয়ে গেছেন এমন কিছু স্মৃতি যা কখনো পূরণ হবে না। বিদায় ফুটবল ঈশ্বর। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু টি-20 কাপে উড়ন্ত শুরু গাজী গ্রুপ চট্টগ্রামের। বেক্সিমকো ঢাকাকে ৮৮ রানে অল আউট করে 10 উইকেটে জিতেছে চট্টগ্রাম। টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে মুশফিকের ঢাকা। টস হেরে বাজে শুরু করে ঢাকা। দলীয় 21 রানে ফেরেন 3 টপ অর্ডার। তানজিদ ও সাব্বিরকে ফেরান শরীফুল। 0 রানে নাহিদুলের শিকার মুশফিক। স্রোতের বিপরীতে 40 রানের ইনিংস খেলেন মোহাম্মদ নাইম। তার বিদায়ের পর বাকিরা প্রতিরোধ গড়তে ব্যর্থ। দ্বিতীয় সর্বোচ্চ স্কোর আকবর আলী। জোড়া উইকেট নেন শরীফুল, মুস্তাফিজ, সৈকত ও তাইজুল। সহজ টার্গেটে ভুল করেনি সৌম্য ও লিটন। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম জয় তুলে নেয় চট্টগ্রাম। বঙ্গবন্ধু টি-20 কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। নিয়ন্ত্রিত বোলিংয়ের পর অধিনায়ক শান্তর 50-তে উড়ে গেছে সাকিব মাহমুদুল্লাহর তারকা খচিত দল জেমকন খুলনা। খুলনার দেয়া 147 রানের মাঝারি টার্গেট 16 বল আগে ছুঁয়ে ফেলে রাজশাহী। দ্বিতীয় ম্যাচে এসে ব্যাটিং বোলিংয়ে খারাপ দিন গেছে সাকিবের। মারাদোনা শুধু ফুটবলে নয়, বিশ্ব ক্রীড়াঙ্গনে বড় নাম। মহানায়কের বিদায়ে থমকে গেছে ফুটবল বিশ্ব। স্তম্ভিত হয়ে গেছে গোটা দুনিয়া। তাকে হারানোর শোকে কাতর বাংলাদেশও। ক্রিকেট মাঠেও তাকে স্মরণ করা হলো। প্রথম ম্যাচ শেষে টি-20 কাপের 4 দল এক হয়ে পালন করেছে 1 মিনিটের নীরবতা। ম্যাচের প্রথম 3 বলে আগুন ঝরালেন ইবাদত। গতি বাউন্সে একের পর এক পরাস্ত বিজয়। 4 নম্বর বলে অবশ্য দারুণ 4 হাঁকান। বোঝাই যাচ্ছিল ম্যাচে বোলারদের রাজত্ব চলবে। যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করেন মেহেদী হাসান। শূন্যতে ফেরান ইমরুলকে। প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে। জড়তা কাটিয়ে কতটা সাবলীল হয়েছেন সাকিব দেখার অপেক্ষা ছিল। স্পিনের চেয়ে পেইসে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। মুকিদুল মুগ্ধর বলে চড়াও হয়ে 3 বলে বাউন্ডারি ছাড়া করেন 2 বার। পরের বলে অবশ্য লোভ সামলাতে পারেননি টেম্পারমেন্ট দেখাতে। ফলাফল ক্যাচ দিয়ে ফিরেছেন 12 করে। দ্রুত রান তোলা তাড়নায় 26 করে বিজয় হন রান আউট। মাহমুদুল্লাহ জহুরুল দ্রুত ফিরলে 51 রানে 5 উইকেট হারিয়ে লজ্জায় পড়ার শঙ্কা তৈরি হয়। প্রথম ম্যাচের মহানায়ক আরিফুলের দিকে তাকিয়ে তখন খুলনা হতাশ করেননি। 3-6-2-4-এ 31 বলে করেন 41 রান। তার সাথে যুব বিশ্বকাপ তারকা শামীম করেন 34 রান। তাতে 146 রানের মাঝারি সংগ্রহ পায় খুলনা। জবাব দিতে নেমে ভয়ডরহীন ব্যাটিং করেন শান্ত। আনিসুল ইসলামকে দ্রুত ফিরিয়েও লাভ হয়নি। শান্ত রনির অনবদ্য জুটিতে জয়ের পথে থাকে রাজশাহী। 26 করে ফেরেন রনি। শান্ত মনোযোগ হারাননি, তুলে নিয়েছেন 50। 6-4 ও 3-6-এ 34 বলে 55 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন রাজশাহী অধিনায়ক। 26 রানে ফিরলেও সমস্যা হয়নি। ফজলে রাব্বি, সোহান ও আশরাফুলের কার্যকরী ইনিংসে টানা দ্বিতীয় জয় পায় পর্দাপাড়ের দল। ব্যাটিংয়ের পর বোলিংয়েও হতাশ করেছেন সাকিব। 4 ওভারে 27 রান দিয়ে থেকেছেন উইকেট শূন্য। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইন্টার মিলানকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগে শেষ 16-র পথে এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। অ্যাওয়ে ম্যাচে ইন্টারের বিপক্ষে লস ব্লাঙ্কোসের জয় 2-0 গোলে। অন্যদিকে নকআউট নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটি। তবে অঘটনের শিকার লিভারপুল আটালান্টার কাছে হেরেছে 2-0 গোলে।
চ্যাম্পিয়ন্স লিগে ঠিক ছন্দ খুঁজে পাচ্ছিল না রিয়াল মাদ্রিদ। প্রথম 2 ম্যাচে পয়েন্ট হারানোর পর তৃতীয় ম্যাচে জয়ের দেখা পেলেও তাদের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। ইন্টার মিলানকে আবারও হারিয়ে স্বরূপে ফেরার আভাস দিল রেকর্ড 13 বারের চ্যাম্পিয়ন। একই সঙ্গে নকআউট পর্বে ওঠার আশাও উজ্জ্বল করেছে জিদানের দল। প্রতিপক্ষের মাঠের শুরুতে এগিয়ে যায় রিয়াল, পেনাল্টি থেকে গোল করেন অ্যাডেন হ্যাজার্ড। আধ ঘন্টা পেরুতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্তুরো ভিদাল। 10 জনের দল নিয়ে আর লড়াইয়ে ফিরতে পারেনি ইন্টার। উল্টো আশরাফ হাকিমির আত্মঘাতী গোলে হতাশা বেড়েছে স্বাগতিকদের। এদিকে সালজবুর্গের বিপক্ষে 3-1 গোলে জয়ে নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন। ঋতুর হিসেবে দেশে শীতকাল আসতে এখনও 1 মাসের বেশি সময় বাকি, অথচ হেমন্তের মাঝামাঝিতেই প্রকৃতিতে শীতের আগমন। প্রতি বছরের মতো এবারের শীতের বাতাসও হিমালয়ের কোল ঘেঁষে উত্তরাঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। আবহাওয়া অধিদপ্তর বলছে ডিসেম্বরের আগে শৈত্যপ্রবাহ আসছে না, তবে আগামী সপ্তাহ থেকে দিন ও রাতের তাপমাত্রা কমে বাড়বে শীত। গ্রীষ্মের তীব্রতা নেই, বর্ষার তুমুলতা উধাও। ভোর ফুটে ওঠে মৃদু কুয়াশার চাদর জড়িয়ে। মখমল নরম ঘাসের ডগায় শিশির ভিজে থাকে সামান্য সময়ের জন্য। সারা রাতে সিক্ত মিষ্টি বনফুল ভোরের আভায় মুচকি হাসে। আর মোড়া ভাঙে ফিঙে বাবুই ঘুঘু শালিকের দল। অগ্রহায়ণ এসেছে শীতের আগমন বার্তা নিয়ে। দীর্ঘ গরমের পর আরামদায়ক শীতল হাওয়া মন প্রাণকে স্বস্তি দেয়। আষাঢ় শ্রাবণ মাসের থেকে দিন 2 ঘন্টা সময় তো অনেক কম, তারপর তো শীতের মাত্রা বেশি। মনে করো সন্ধ্যার পর দিয়ে ওই রাত 10টা-11টা হইলে একটু ভালো শীত পড়ে। এখনো বলা যাচ্ছে না, এটা কয়েকদিন পরে বলা যাবে। সপ্তাহে পুষ মাস শুরু হয়ে গেছে, পুষ মাসে বলা যাবে শীত কদ্দুর আসে না আসে। অগ্রহায়ণ মানে মাঠ জুড়ে পাকা ধানের ঘ্রাণ। বাড়ির আঙিনায় নতুন ধান ভরে ওঠে। এবছর বন্যা দীর্ঘ হলেও ফসলের ফলন ভালো হয়েছে, তাই এবার নবান্নে হাসি ছড়িয়েছে কৃষকের মুখে। ধান মোটামুটি ভালো হয়েছে, ওয়াশোয়া গেছে নষ্ট ফিডা হারাইছে। পাপা ফিডা, চিত্ত ফিডা, ইয়ার পরে এটা দাও আরও অনেক রকমের ফিডা হয়। খেজুরের ফিডা খাওয়ান যায়, গরু মাংস দা খাওয়ান যায়। আবহাওয়া অধিদপ্তর বলছে বর্ষা হুড়মুড় করে এলেও শীত আসে পর্যায়ক্রমে। কদিন ঠান্ডা, কদিন গরম। নরম গরম এই ছন্দে ডিসেম্বরে শীতের পাকাপাকি আগমন ঘটে। বাংলাদেশে শীতের উৎস হিমালয় থেকে আসা উত্তরের হিমেল হাওয়া, যা প্রবেশ করে পঞ্চগড় দিয়ে। দেশের ওপর এখন উত্তর পশ্চিমা বায়ু বিরাজ করছে। এ কারণে উত্তরাঞ্চলে শীতের প্রভাব বেশি। তবে ডিসেম্বরের আগে শৈত্যপ্রবাহ আসছে না। সাধারণত তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে আসলেই আমরা মানুষের মধ্যে স্ট্রং ফিলিংস দেখতে পাই, এবং তখন তাকে কিন্তু শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। বিচ্ছিন্নভাবে 2-1 স্থানে তাপমাত্রা কমে আসলেও সেটা শৈত্যপ্রবাহ পরিস্থিতি হওয়ার সম্ভাবনা কম। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী কয়েকদিনে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমবে, তাই শীত আরও বেশি অনুভূত হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টায় বাংলাদেশে আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।